দিন পর চালু হলো ফেসবুক, সরকারের কথা বেশি রেখেছে টিকটক, কম ফেসবুক। মার্চ ফর জাস্টিস কার্জন হলের সামনে শিক্ষক শিক্ষার্থীদের অবস্থান। কোটা আন্দোলনকে ঘিরে র্যাব পুলিশের ভূমিকায় নিন্দা মার্কিন সিনেটের। হানিয়া হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি হামাসের। কেরালায় মৃত্যুর সংখ্যা বেড়ে 151, চলছে উদ্ধার অভিযান। নির্বাচনী জালিয়াতির প্রতিবাদে ভেনেজুয়েলায় বিক্ষোভ, মৃত 11। এবং কানাডায় তোপের মুখে সাকিব, পাল্টা প্রশ্ন, দেশের জন্য আপনি কি করেছেন? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি সুমি আহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কে কি অর্জন করলো সেই প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি কোনোদিন ভাবতে পারিনি এই সময়ে এমন পরিস্থিতির সৃষ্টি হবে। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমি জানি না অপরাধটা কি আমাদের, যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। সেখানে এতগুলো তাজা প্রাণ ঝরে গেল, সেগুলো তো আর ফিরে পাওয়া যাবে না। তিনি বলেন, স্বজন হারানোর বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি আপনজন হারালে কি কষ্ট হয়। মানুষ একটা শোক সইতে পারে না, আর আমি তো সবাইকে হারিয়ে বেঁচে আছি। শেখ হাসিনা বলেন, আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। বিশ্ব আজ বাংলাদেশকে সম্মানের সাথে দেখে। সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে কেন? এই রক্ত ঝরা আজকে আমরা যাদের হারিয়েছি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই। প্রধানমন্ত্রী বলেন, আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না। আমি তো আরাম আয়েশ করার জন্য ক্ষমতায় আসিনি। আমি দিনরাত পরিশ্রম করেছি বাংলাদেশকে উন্নত করতে, আর সেটা আমি সফলভাবে করতে পেরেছি। আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। সেই মর্যাদা কেন নষ্ট করা হলো সেটার বিচারের ভার আমি দেশবাসীর কাছে দিচ্ছি। অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদক হিসেবে 6টি স্বর্ণ, 8টি রৌপ্য ও 8টি ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। টানা কয়েকদিন বন্ধ থাকার পর চালু হলো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের আনুষ্ঠানিক ঘোষণার পর বুধবার দুপুর থেকে কোনো ধরনের ভিপিএন অ্যাপ ছাড়াই খুলছে ফেসবুক। এর আগে সকালে রাজধানীর আগারগড় বিটিআরসি ভবনে অনলাইনে মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জানিয়েছেন, বিকেলের মধ্যেই ফেসবুক, ইউটিউব সহ বন্ধ থাকা সব সামাজিক যোগাযোগ মাধ্যম চালু হবে। কোটা সংস্কার আন্দোলনের কিছু ভিডিও কন্টেন্টের ব্যাপারে গত 28 জুলাই ফেসবুক, ইউটিউব ও টিকটককে চিঠি দিয়ে তলব করে সরকার। চিঠিতে তাদের কাছে যৌক্তিক ব্যাখ্যা চাওয়া হয়। একই সাথে 31 জুলাই সশরীরে বিটিআরসিতে প্রতিনিধিদের হাজির হতেও বলা হয়েছিল। তবে সশরীরে হাজির হওয়ার জন্য ফেসবুককে তলব করা হলেও শেষ পর্যন্ত তারা বিটিআরসিতে আসেননি। পরে অনলাইনেই মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক নানা সীমাবদ্ধতার কারণে দ্রুত রেসপন্স করতে পারেনি। তবে তারা জানিয়েছে তাদের ফ্যাক্ট চেকিংয়ে ত্রুটি থাকতে পারে এবং দ্রুতই তারা তাদের এআই আপডেট করবে। জানা গেছে, মেটার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, সিঙ্গাপুরের এশিয়া সদর দপ্তরের সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশে অফিস স্থাপন, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন জনিত যে কোনো অস্থিরতা নিরসনে ফ্যাক্ট চেকিং জোরদারের উদ্যোগ গ্রহণ সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে অবস্থান নিয়েছেন সাদা দলের শিক্ষকরা।
বুধবার দুপুর 1টার দিকে শিক্ষকরা মিছিল নিয়ে আদালত চত্বরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর তারা কার্জন হলের সামনে অবস্থান নেন। এরপর দুপুর 1:15টার দিকে শিক্ষকদের সঙ্গে যোগ দেয় ঢাবি, বুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার সারা দেশে ছাত্র জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত প্রাঙ্গণে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে সারা দেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সব নাগরিকের প্রতি বিশেষভাবে অনুরোধ করেন তারা। ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগমের সই করা বুধবারের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ মতিউর রহমান অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত চাকরিকাল 25 বছর পূর্ণ হয় তার আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন 2018 ধারা 44(1) ও ধারা 51 অনুযায়ী আগামী 29 আগস্ট সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো। এতে বলা হয়, তিনি এ সময়ে অবসরজনিত আর্থিক সুবিধা, অবসরোত্তর ছুটি, লাম্প গ্র্যান্ট এবং পেনশন পাবেন না। মতিউর রহমান দেশে আছেন নাকি দেশে নেই, এ নিয়ে জলঘোলা কম হয়নি। গণমাধ্যমেও ফলাও করে সংবাদ প্রকাশ হয়েছে, চুল ন্যাড়া করে দেশ ছেড়েছেন মতিউর। যদিও তার দেশ ছাড়ার বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। মতিউরের আত্মগোপন, সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বা অফিসে যোগদান না করা নিয়ে দেশ ছাড়ার গুঞ্জন বাস্তবে রূপ নিচ্ছিল। দুদকের আইনজীবীরাও পরিষ্কার না তার অবস্থানের বিষয়ে, তবে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র ও তার মোবাইলের লাইভ লোকেশন থেকে গণমাধ্যম নিশ্চিত হয়েছে দেশেই আছেন মতিউর। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে র্যাব পুলিশদের ভূমিকায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে মার্কিন সিনেট। এদের স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আহ্বানও জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সংকট সমাধানে র্যাবও মাঠে ছিল, যারা ইতোমধ্যেই ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের জন্য মার্কিন নিষেধাজ্ঞা প্রাপ্ত। বিক্ষোভকারীদের ন্যায্য অভিযোগে জড়িত হওয়ার পরিবর্তে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ বাংলাদেশ নিরাপত্তা বাহিনী নৃশংস বল প্রয়োগ করে শতাধিক বিক্ষোভকারীকে হত্যা করে এবং আরও হাজার হাজারকে গ্রেফতার ও আহত করে। মার্কিন সিনেট বলে, শান্তিপূর্ণভাবে সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি। আমরা নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করার পাশাপাশি বিক্ষোভকারীদের অধিকারকে সম্মান করি এবং তাদের অভিযোগের সমাধান করার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষকে আহ্বান জানাই। আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র এই সাহসী ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে, যারা তাদের মর্যাদার জন্য এবং একটি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সংগ্রাম করছে। আমরা বাংলাদেশে মানবাধিকারের পক্ষে কথা বলতে থাকব এবং এই ধরনের অপব্যবহারের সঙ্গে জড়িতদের জবাবদিহি চাইতে থাকব। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন?
এখনই চলো লিগ্যাল নেটওয়ার্ক। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক এবারে দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটি। খবর আল জাজিরার। হামাস পরিচালিত আল আকসা টিভি হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা মুসা আবু মারজুককে উদ্ধৃত করে বলেছে, ইসমাইল হানিয়ার কাপুরুষোচিত হত্যাকাণ্ড শাস্তির বাইরে যাবে না, অবশ্যই এর জবাব দেয়া হবে। ইরানের রাজধানী তেহরানে হত্যার শিকার হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। বুধবার এক বিবৃতিতে হানিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে হামাস। ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ইরানে আসা হানিয়া উত্তর তেহরানে যুদ্ধের প্রবীণ সৈনিকদের একটি বিশেষ বাসভবনে অবস্থান করছিলেন। সেখানে বিমান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন। হিজবুল্লাহপন্থী হিসেবে পরিচিত লেবানিজ আল মায়াদিন নিউজ ইরানের একটি সূত্রের বরাতে বলেছে, তেহরানের বাসভবনে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি অন্য দেশ থেকে ছোড়া হয়েছিল। এছাড়াও সৌদি সংবাদ মাধ্যম আল হাদাথ একটি সূত্রের বরাতে জানিয়েছে, তেহরানে হামাসের সিনিয়র নেতা ইসমাইল হানিয়াকে তার বাসভবনে গাইডেড ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করা হয়েছে। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় প্রায় রাত 2টার দিকে ভবনটিতে আঘাত হানে। হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে হামাস। বিবৃতিতে বলা হয়, তেহরানের নিজ আবাসস্থলে বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে নিহত হয়েছেন ইসমাইল হানিয়া। এদিকে এ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করা হলেও এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি দেশটি। ভারতের কেরালা রাজ্যে ভারী বর্ষণে ব্যাপক ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 151 জনে পৌঁছেছে। এখনও আটকা পড়ে আছেন অনেকেই, তাদের উদ্ধারে চলছে অভিযান। মঙ্গলবার ভোরে ওয়েনার জেলার পাহাড়ি এলাকায় কয়েক দফা ওই ভূমিধসের ঘটনা ঘটে বলে রয়টার্সের প্রতিবেদন বলা হয়েছে। প্রতিবেদন বলছে, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অনেকেই। 151 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে অনেকেই নিখোঁজ আছেন। ওয়েনার জেলার মেপ্পাডি, মুন্ডাকাল টাউন ও চূড়ালমালায় অন্তত 3 দফা ভূমিধস হয়। সেতু ধস ও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কপথে অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওয়েনার। প্রবল বর্ষণ এবং একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে। এপি জানিয়েছে, 186 জন আহত হয়েছেন। উদ্ধার কাজে 300 জনেরও বেশি সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। রাতেও অভিযান চালিয়ে বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেনেজুয়েলা জুড়ে চলছে প্রতিবাদ। প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগে রাস্তায় নেমেছেন মানুষ। সংঘর্ষে মৃতের সংখ্যা 11। মৃতদের মধ্যে 2 জন কিশোরও আছে। বেশ কিছু মানুষ আহত হয়েছেন। 700 জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। বিরোধী দল ভোলান্টাড পপুলার জানিয়েছে, তাদের জাতীয় আহ্বায়ক ফ্রেডি সুপার লানোকে আটক করা হয়েছে। ভেনেজুয়েলার প্রবীণ নেতা রিকার্ডো এস্তেভেসকেও আটক করা হয়েছে বলে তার দল জানিয়েছে। ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়ামস জানিয়েছেন, অন্ততপক্ষে 2 জন নিরাপত্তা রক্ষী মারা গেছেন। 48 জন পুলিশ ও সেনা অফিসার আহত হয়েছেন। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কয়েকজনের বিরুদ্ধে সন্ত্রাসে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়েছে। ভেনেজুয়েলা জাতীয় নির্বাচন কাউন্সিল রোববার ঘোষণা করে প্রেসিডেন্ট মাদুরো 51% ভোট পেয়ে জিতেছেন। তিনি তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। এরপরে বিক্ষোভ শুরু হয়ে যায়। বিরোধীদের দাবি, তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালভেস উরুতিয়া যে জিতেছেন তার প্রমাণ তাদের কাছে আছে। 73% ভোট যখন গণনা হয়েছিল তখন
বিরোধী প্রার্থী প্রচুর ভোটের ব্যবধানে জিতেছিলেন বলে তাদের দাবি। গঞ্জালভেস বলেছেন, আমাদের কাছে ভোটের যে রিপোর্ট আছে তা দেখাচ্ছে যে আমিই জিতেছি। ইংল্যান্ডের সাউথপোর্টে শিশুদের নাচের কর্মশালায় হামলার ঘটনার পর হামলাকারীর পরিচয় ঘিরে গুজবে বিশ্বাস করে একটি মসজিদে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ একদল লোক। তাদের থামাতে গিয়ে আক্রমণের শিকার হয়েছে পুলিশও। এতে অন্ততপক্ষে ৩৯ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী গত সোমবার স্থানীয় সময় বেলা 11:47 সাউথপোর্টের শিশুদের একটি নাচের কর্মশালায় ছুরি হাতে অতর্কিত হামলা চালায় ১৭ বছর বয়সী এক তরুণ। এতে 2 শিশু প্রাণ হারানোর পাশাপাশি আরও 7 জন শিশু আহত হয়। তাদের সবার বয়স 6 থেকে 10 বছরের মধ্যে। হামলাকারীকে থামাতে গিয়ে এ সময় আহত হন আরও 2 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি। আহতদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারী তরুণকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। তবে ব্রিটেনের আইন শৃঙ্খলা বাহিনী ওই তরুণের নাম পরিচয় প্রকাশ করেনি। এরই মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে হামলাকারী ওই তরুণ মুসলিম। মঙ্গলবার সন্ধ্যায় নিহতদের স্মরণে শোক মিছিল করে ঘটনাস্থলে যান হতাহতদের স্বজন ও সাধারণ লোকজন। তার কাছাকাছি অবস্থিত একটি মসজিদ। হতাহত শিশুদের স্বজনদের শোক মিছিল শেষ হওয়ার কিছুক্ষণ পর একদল উগ্রলোক মসজিদটিকে লক্ষ্য করে হামলা চালান। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে তাদের উপর আক্রমণ করেন হামলাকারীরা। পুলিশকে লক্ষ্য করে অজস্র ইটপাটকেল বোতল ছোড়েন তারা। এতে অন্ততপক্ষে ৩৯ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য আহত হন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে নিচ্ছি আবারও ছোট্ট একটি বিরতি। সাথেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবারে দেখবেন প্রতিনিধি সংবাদ। নরসিংদী জেলার সদর উপজেলার ভাটপাড়া গ্রামে অসহায় মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আর্থিক সহায়তা পৌঁছে দিলেন নরসিংদী জেলার মহিলা সংরক্ষিত আসনের এমপি ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজি। নরসিংদী প্রতিনিধি আলামিন জানান, মঙ্গলবার বিকেলে ৫,০০০ টাকা করে সকলকে এই অর্থ পৌঁছে দেন তিনি। প্রধানমন্ত্রীর দেওয়া অর্থ পেয়ে ভাটপাড়া এলাকার অসহায় মানুষদের মুখে হাসি ফুটেছে। এ বিষয়ে এমপি রোজি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা অসহায় মানুষদের নিয়ে চিন্তা করেন। তাদেরকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তার জন্য সরকারি খাত থেকে
আমার মাধ্যমে এই অসহায় মানুষের জন্য টাকা বরাদ্দ দিয়েছেন। এই টাকা দিয়ে তারা কিছু শুরু করুক, নিজেরা স্বাবলম্বী করুক, এটা আমি চাই। আমি নরসিংদীবাসীর পাশে আছি সব সময়। যখন যা দরকার হবে আমার কাছে চলে আসবে সবাই, সাথে সাথে সবার কাজ করে দেব। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ এবং ভালো থাকি এবং নরসিংদী জেলা সকলের পাশে থেকে খেদমত করে যেতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। আমাকে যা অনুদান করছে তা দিয়ে আমি আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমরা এবং তো হাতে নাতে কোনো কিছু পাইছি না, আজকে পাইছি, আমরা খুশি হয়েছি এবং আমরা এটা দিয়ে একটা কিছু করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীকে খুব অসহায় যারা আছে তাদেরকে নিয়ে কোনো চিন্তা করে, তারা কিভাবে নিজেকে একটু আগায় নিয়ে আসতে পারে সেই চিন্তা করেই আমাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ওনার সরকারি খাত থেকে এই টাকাটা দিয়েছে এলাকার অসহায় গরিবদের জন্য। দর্শক, এবারে দেখবেন বিনোদন জগতের সংবাদ। বলিউড বাদশা শাহরুখ খানের শরীর যেন ঠিক যাচ্ছে না। কিছুদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন তিনি, আর এবার অসুস্থতার জন্য পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী সোমবার মুম্বাইয়ের একটি হাসপাতালে চোখ দেখাতে গিয়েছিলেন শাহরুখ খান। সেখানে আগেই তার একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছিল, কিন্তু সেই চিকিৎসায় সুস্থতা না আসায় এবার যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। যুক্তরাষ্ট্রে শাহরুখের ফের অপারেশন হতে পারে বলে জানা গেছে, তবে তার চোখে কি সমস্যা হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। গত কয়েকদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন শাহরুখ। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রায় সব অনুষ্ঠানে সপরিবারে হাজির ছিলেন বাদশা। সম্প্রতি ফারহা খানের মায়ের শেষকৃত্যেও দেখা গিয়েছে তাকে, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই তার চোখে ছিল রোদ চশমা, সেদিন হোক বা রাত। এর আগে গত মে মাসে আইপিএলের একটি ম্যাচে অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান। অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। এই সময় তাকে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসা শেষে তাকে ছেড়েও দেওয়া হয়। ফিরে এসে কিছুদিন বিরতি নিয়ে ফের কাজে ব্যস্ত হয়ে পড়েন এই অভিনেতা। দর্শক, এবারে দেখবেন খেলার সংবাদ। সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হতাহতের ঘটনায় উত্তাল পুরো দেশ। চলমান আন্দোলনে অন্য অনেকের মতোই সংহতি প্রকাশ করে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকাই। তবে ব্যতিক্রম কেবল দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান, জানিয়ে ক্ষুব্ধ তার ভক্ত সমর্থকরা। মূলত একজন সংসদ সদস্য এবং বর্তমান সরকারের এমপি হওয়াতেই সাকিব যে নীরবতা পালন করছেন তা অনেকটাই স্পষ্ট। বর্তমানে দেশের বাইরে রয়েছেন এই অলরাউন্ডার, তবুও সমালোচনার মুখোমুখি হতে হয়েছে সাকিব আল হাসানকে। মঙ্গলবার রাতে গ্লোবাল টি-20 লিগে বাংলা টাইগার্স মিসিসাগা এবং টরন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে প্রবাসী এক বাংলাদেশি তরুণ দর্শক সাকিবের কাছে জানতে চান কোটা আন্দোলনে নীরব কেন তিনি। সাকিব সরাসরি উত্তর দেননি, বরং কিছুটা ক্ষুব্ধ কণ্ঠেই তাকে বলতে শোনা যায়, দেশের জন্য আপনি কি করেছেন। এ সময় সেই দর্শক উত্তর দেন, আমি কথা বলছিলাম, আমি তো আর এমপি না, আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি। এ সময় সাকিব অন্য কোনো উত্তর দেননি, বারবারই বলেছেন দেশের জন্য আপনি কি করেছেন। এক পর্যায়ে অবশ্য নিরাপত্তা কর্মীরা তাকে সরিয়ে নেন। অবশ্য এ সময় ক্ষুব্ধ সাকিব ওই দর্শকের বিপক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা সে কথাও জানতে চান। ভক্ত ও সাকিবের এমন উত্তপ্ত কথোপকথনের ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়াগুলোতে ছড়িয়ে পড়েছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। 14 দিন পর চালু হলো ফেসবুক, সরকারের কথা বেশি রেখেছে টিকটক, কম ফেসবুক। মার্চ ফর জাস্টিস কার্জন হলের সামনে শিক্ষক শিক্ষার্থীদের অবস্থান। কোটা আন্দোলনকে ঘিরে র্যাব পুলিশের ভূমিকায় নিন্দা মার্কিন সিনেটের। হানিয়া হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি হামাসের। কেরালায় মৃত্যুর সংখ্যা বেড়ে 151, চলছে উদ্ধার অভিযান। নির্বাচনী জালিয়াতির প্রতিবাদে ভেনেজুয়েলায় বিক্ষোভ, মৃত 11। এবং কানাডায় তোপের মুখে সাকিব, পাল্টা প্রশ্ন, দেশের জন্য আপনি কি করেছেন। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা
এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, ব্রেডিয়েন্ট আইপি টিভি, জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।